আমি তো ভালোবাসি তোকে। পর্ব 18 লেখনীতে সালমা চৌধুরী। বেশ খানিকটা সময় মেঘ নিস্তব্ধ হয়ে বসে রইল। মনের যত কষ্ট, ক্ষোভ, অপ্রাপ্তি ছিল সবই প্রকাশ করলো আপন মনে। ঘন্টাখানেক বসার পর সোফা থেকে হাঁটতে শুরু করলো মেঘ। একপাশে রেলিং ধরে দাঁড়িয়ে আপন মনে গুনগুন করে গান গাইছে। আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারতা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, তবুও লেগে থাকি একটা কোণায়। তুমি বলে দিতে পারো তা আমায়, চিঠি লিখবো না এই ঠিকানায়। আমারও তো মন ভাঙে, চোখে জল আসে, আর অভিমান আমারও তো হয়। অন্যদিকে আবির এখনো চেয়ারে হেলান দিয়ে বসে আছে। 11টার দিকে মালিহা খান কল করলেন। আবির রিসিভ করে সালাম দিল। মালিহা খান সালামের উত্তর নিয়ে কিছুটা তপ্ত স্বরে বললেন, তুই কি বাসায় আসবি না? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আসবো একটু পর। কেন? রাগান্বিত কণ্ঠে মালিহা খান বলে উঠলেন, তোরা ভাই বোন মিলে কি শুরু করেছিস? তুই বাহিরে বাহিরে থাকিস, তানভীর নির্বাচনের ভেজালে 12টার আগে বাসায় ফিরতে পারে না। এদিকে তোর বোন 1-2 দিন পর পর কি হয়ে যায়, খায় না কিছু কিছু না। তোরা যদি রাতে নাই খাবি, তাহলে তো বলে রাখতে পারিস, আমরাও তোদের জন্য আর রান্না করব না। আবির হেলান থেকে উঠে মেরুদণ্ড সোজা করে বসলো। নীরজ কণ্ঠে শুধালো, মেঘ খায়নি? মালিহা খান সহসা উত্তর দিলেন, না। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। আর কিছু না বলেই উঠে পড়ল। আবিরকে রুম থেকে বের হতে দেখে রাকিব আর রাসেল দুইজনই ছুটে আসে। অন্যান্য দিন কাজ শেষ করে 10টা 10 বা 10টা 30-এর মধ্যেই চলে যায়, কিন্তু আজ আবিরের মুড অফ দেখে তারা কাজ শেষ করেও বসে আছে। আবিরকে কিছু বলারও সাহস পাচ্ছিল না। রাকিব স্বাভাবিক কণ্ঠে বলল, চল, আমি তোকে দিয়ে আসি। আবির শক্ত কণ্ঠে জবাব দিল, আমি একা যেতে পারবো। রাকিব পুনরায় বলল, তোর হাতের অবস্থা দেখেছিস তুই? এই অবস্থায় বাইক চালালে তো অ্যাক্সিডেন্ট করবি। তার থেকে আমার কথা মান, আমি দিয়ে আসি তোকে। আবির শক্ত দৃষ্টিতে তাকালো রাকিবের দিকে। দাঁতে দাঁত চেপে ঘোষণা করলো, বললাম তো যেতে পারবো। রাসেল ঠান্ডা ঠান্ডা কণ্ঠে বলল, এত বৃষ্টি বাইক নিয়ে যেতে পারবি? আবির আর কিছুই বলল না। বড় বড় পা ফেলে অফিস থেকে বেরিয়ে গেল। টানা 2 ঘন্টার করে ভারী বর্ষণ হচ্ছে, যার ফলে ঢাকার রাস্তাঘাটে পানি জমে একাকার অবস্থা। মাথার হেলমেট পর্যন্ত নেই, চোখ মেলে দেখার অবস্থা নেই, তবুও বাইক থামছে না 1 সেকেন্ডের জন্য। বৃষ্টির পানি এতটাই ঠান্ডা মনে হচ্ছে যে ফ্রিজ থেকে বের করে বরফের পানি ঢালছে কেউ। আপাতমস্তক ভিজিয়ে বাড়িতে ঢুকলো আবির। ড্রয়িং রুমে কেউ নেই। সিঁড়ি দিয়ে উঠে সোজা নিজের রুমের দিকে হাঁটে। 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে একটা ধূসর রঙের টি-শার্ট আর একটা ট্রাউজার পরে রুম থেকে বের হয়। সঙ্গে সঙ্গে হাঁটা দেয় মেঘের রুমের দিকে। রুমের দরজার সামনে আসতেই বাম হাতে ধাক্কা দিল। অনবরত ঘুষি দেওয়ার কারণে ডান হাতে তেমন শক্তি পাচ্ছে না। তারপর আবার আবির হাতের ওপর জোর দিয়ে বাইক চালিয়ে এসেছে। দরজা খুলতেই চুপ করে ফাঁকা বিছানায় কেন জানি বুকটা ছেদ করে উঠল। ভেতরের দিকে দেখার চেষ্টা করলো। টেবিলের উপর ফোন ল্যাপটপ পড়ে আছে, কিন্তু অষ্টদীপ কোথাও নেই। আবির রুমে ঢুকে বারান্দা সহ সব জায়গায় খুঁজলো, কিন্তু কোথাও নেই। রুম থেকে বেরিয়ে সারা বাড়িতে চক্কর দিল, কোথাও পেল না মেঘকে। মিমের রুমের সামনে দাঁড়িয়ে আস্তে করে ডাকলো। সঙ্গে সঙ্গে মিম দরজা খুললো। একগাল হেসে বলল, ভাইয়া কিছু বলবেন? আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? মিম স্বাভাবিকভাবে উত্তর দিল, আপু তো রুমেই, সেই যে খাবে না বলে রুমে গেল, আর তো বেরই হতে দেখিনি। আবির চোখ মুখে চিন্তার ছাপ পড়ল। গম্ভীর কণ্ঠে শুধু বলল, ঠিক আছে। আবির আবারও মেঘের রুমে গেল। সব জায়গায় পুনরায় দেখলো, কোথাও নেই। মাথা গরম হয়ে যাচ্ছে আবিরের। চোখে মুখে উদ্বেগের মাত্রা বাড়ছে। রুম থেকে বের হয়ে নিজের রুমের দিকে যাচ্ছে। কোন রেখে সে নিজের রুমে। হঠাৎ চোখ পড়ে সিঁড়ির দিকে। মনে অজান্তেই বলে ওঠে, ও ছাদে যায়নি তো? কোনো কিছু না ভেবেই ছুটে যায় ছাদের দিকে। ছাদের দরজা বাতাসে একবার খুলছে, একবার বন্ধ হচ্ছে। আবির এক ধাক্কা দিয়ে দরজার ডানে বামে ঘুরিয়ে ছাদে দেখার চেষ্টা করছে। ভারী বর্ষণের ফলে ছাদেও পানি জমে আছে অনেকটা। পাইপ দিয়ে গিয়েও যেন কুলাতে পারছে না।
সাথে বৃষ্টির ছিটেফোঁটাও করছে আবিরের শরীরে। কোথাও কাউকে চোখে পড়ছে না। আবির বৃষ্টির মধ্যে পা বাড়ালো ছাদে। কিছুক্ষণ পর পর বিদ্যুৎ চমকাচ্ছে। আবির ছাদের পাশে চারপাশ দেখছে ঘুরে ফিরে। হঠাৎ বিদ্যুৎ চমকাতে আবিরের দৃষ্টি পড়ে রেলিং এর ছাদের ফ্লোরে পড়ে আছে অষ্টাদীপ। ছাদের সাইড দিয়ে যাওয়া পাইপের ওপর পড়ে আছে তার শরীরের বাকি অংশ। ছাদের ফ্লোরে জমা পানির মধ্যে পড়ে আছে অষ্টাদীপ। আবির হঠাৎ চিৎকার করে উঠল, মেঘ! এক মুহূর্তে দৌড়ে গেল মেঘের কাছে। অজ্ঞান হয়ে পড়ে আছে আবিরের পরনে। আবির হাত কাঁপছে, তবুও ঝাপটে তুলল মেঘের পিঠ বরাবর। সহসা অষ্টাদীর ঘাট থেকে মাথা পর্যন্ত আঁকড়ে ধরল নিজের সমস্ত বুকে। মেঘের শরীর বরফের ন্যায় শীতল হয়ে আছে, মাথাটা শুধু একটু একটু গরম। আবির কয়েকবার অকল সরে ডাকলো, মেঘ! কিন্তু মেঘ নিস্তেজ হয়ে পড়ে আছে। মেঘের এই অবস্থা দেখে আবিরের সমগ্র পৃথিবী ঘুরছে। বৃষ্টির পানি বরাবরই মানুষের উপকারে আসে। সাধারণত বৃষ্টিতে ভিজলে কেউ বেহুশ হয় না। তবে সেই মানুষ যদি অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপে থাকে, তবে শরীরের তাপমাত্রা কমে একটা সময় অজ্ঞান হয়ে যেতে পারে। মেঘের ক্ষেত্রে এই ঘটনাটি ঘটেছে। এক আকাশ অভিমান জমেছিল মনে, তার প্রতিফলনে ঘটল এভাবে। আবির সহসা দুই হাতে কোলে তুলে নিল মেঘকে। সিঁড়ি দিয়ে হাঁটছে ঠিকই, কিন্তু দৃষ্টি তার অষ্টাদের মলিন পানে। আবিরের চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল অষ্টাদের ডালে। দুজনের শরীর বেয়ে অঝরে পানি পড়ছে। দীর্ঘ পা ফেলে করিডোর দিয়ে মেঘের রুমে ঢুকল। ফ্লোরে বিছানার সাথে হেলান দিয়ে মেঘকে বসিয়ে দিল। টাওয়াল এনে মুখ আর মাথাটা মুছে দিল হালকা। সঙ্গে সঙ্গে রুম থেকে বের হয়, নিজের রুমে গিয়ে বাইকের চাবি আর হেলমেট নিয়ে ছুটে নিচে চলে গেল। হালিমা খান দরজার সামনে ভেজা শরীর নিয়ে দাঁড়িয়ে ডাকছে আবির। দুইবার ডাকার পরে হালিমা খান দরজা খুলেছেন। আবির জড়সুক্ত শরীর দেখে চিন্তিত স্বরে শুধালেন, ভেজে আসছিস? আবির তপ্ত স্বরে বলল, মামনি, তুমি একটু মেঘের রুমে যাও, ওর অবস্থা ভালো না। আপাতত বাড়ির মানুষকে ডেকো না, আমি ডাক্তার নিয়ে আসছি। একদমে কতগুলো বলল আবির। হালিমা খান আটকে উঠে বললেন, কি হয়েছে? আবির চলে যেতে যেতে দ্বিতীয়বার ঘাড় ঘুরিয়ে বলল, আর হ্যাঁ, ওর শরীরটা একটু ধুয়ে দিও। আবির ছুটল দরজার দিকে। হালিমা খান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে উঠতে ব্যস্ত হলেন। চোখ আর পানির টলমল করছে। একমাত্র মেয়ে বলে কথা। মেয়ের মুখে বোমরা থাকলে যেন চিন্তায় পড়ে যান হালিমা খান। সেখানে মেয়ে অসুস্থ মানে হালিমা খানের মাথায় আকাশ ভেঙে পড়া। 20 মিনিটের মধ্যে আবির ডাক্তার নিয়ে চলে আসছে। ডাক্তারকে রেনকোট দিয়েছে ঠিকই, কিন্তু নিজের সর্বাঙ্গ ভেজা। মেঘের রুমের সামনে দাঁড়িয়ে গলা খাকারি দিব আবির। নরেন সুরে বলল, আসবো? হালিমা খান কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আয়। ভেতরে ঢুকলো আবিরের পেছনে ঢুকলো ডাক্তার। আবিরের গা থেকে পানি পড়ছে ফ্লোরে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তার দৃষ্টি অষ্টাদীর মুখের পানে। ডাক্তার 10 সেকেন্ড মেঘকে দেখলো কিনা। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, ওর কিছু হবে না তো? ডাক্তার স্বাভাবিক কণ্ঠে বললেন, তেমন কোনো সমস্যা নেই, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজেছে মনে হয়। তাছাড়া হবে মানসিক কোনো চাপে আছে, তার জন্য এমনটা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, জ্ঞান ফিরে খাইয়ে দিও। যদি জ্ঞান না ফিরে তাহলে পরবর্তীতে জানিও, একটা স্যালাইনও দিতে হবে। জ্ঞান ফিরলে কিছুদিন একটু রেস্ট রাখবা, কোনো প্রকার মানসিক চাপ দিও না। ডাক্তার প্রেসক্রিপশন লিখে আবিরের হাতে দিল। আবির ওষুধগুলোর নাম পড়ে টেবিলের উপর প্রেসক্রিপশন রেখে ডাক্তারকে নিয়ে বেরিয়ে গেল। ভেজা শরীরে পুনরায় বাইক দিয়ে ডাক্তারকে বাড়ি পৌঁছে দিয়ে ওষুধগুলো কিনে নিয়ে আসলো। নিজের রুমে গিয়ে 1 মিনিটে ড্রেস পাল্টে শুকনো কাপড় পরে মেঘের রুমে আসছে। মেঘ তখনও অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। হালিমা খান মেঘের হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছে। কান্না করছেন আর বারবার মেঘকে ডাকছে। মেঘের মাথার নিচে একটা টাওয়াল দিয়ে রেখেছেন। আবির ওষুধগুলো টেবিলের ওপর রেখে মেঘের ওয়ার্ড্রোবের একটা ড্রয়ার খুললো। একটাতে জামা কাপড়, দ্বিতীয় ড্রয়ারটা খুলতেই চোখ করলো সকল ইলেকট্রনিক জিনিসপত্র। সেখান থেকে একটা হেয়ার ড্রয়ার বের করে নিল আবির। মেঘের কাছে দাঁড়িয়ে হালিমা খানকে বললেন, মামনি, তুমি ওকে একটু ধরে বসো। আবির নিজেই হেয়ার ড্রয়ার ঘুরিয়ে ঘুরিয়ে চুল শুকাচ্ছে মেঘের। কোমর ছাড়ানো চুলগুলো ভাগ ভাগ করে শুকাতে কিছুটা সময় লাগলো। পুনরায় মেঘকে ছুঁয়ে দিয়ে হাতে পায়ে তেল মালিশ করতে লাগলো দুজনে। হালিমা খান আবিরকে শীতল কণ্ঠে প্রশ্ন করলেন, বাবা, তুই একটু বস, আমি তোর চাচ্চুকে বলে আসি।
মাঝরাতে ঘুম ভাঙলে উনি তো আবার চিন্তায় পড়ে যাবেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, মেঘের ওই অবস্থার কথা বলো না, শুধু শুধু চিন্তা করে শরীর খারাপ হবে। হালিমা খান ঠিক আছে বলে চলে গেলেন। হালিমা খান রুম থেকে বেরিয়ে যেতেই আবির মেঘের সন্নিকটে বসলো। মেঘের বাম হাত আবিরের বুকের সাথে মিশিয়ে ওষ্ঠ এগিয়ে নিল মেঘের কানের কাছে। গুনগুন করে বলল, मैं सब तेरा रहूंगा, तुझसे ही वादा है मेरा, तू तू मांग ले मुस्कुरा के, प्यार मेरा हक है तेरा। তারপর অষ্টাদের কপালে আলতো ভেবে একটা চুমু দিয়ে বিছানা থেকে উঠে পড়ল আবির। চেয়ার টেনে বসলো বিছানার পাশে। তারপর হাতে তেল নিয়ে মালিশ করতে লাগলো মেঘের হাতে। কিছুক্ষণের মধ্যেই হালিমা খান ফিরে আসলেন। হালিমা খান ও মেঘের হাতে দু পায়ে মালিশ করে দিচ্ছেন, আর একটু পর পর মেঘকে ডাকছেন। বেশিক্ষণ মেঘকে বেশ কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে আবির মেঘের হাত ছেড়ে দিয়েছে। হালিমা খান কান্না করতে করতে মেঘকে ডাকছে, মেঘ, এই মেঘ, কি হয়েছে তোর? মেঘ কয়েকবার পিট পিট করে চাইল মায়ের দিকে। বুঝে উঠতে পারছে না তার সাথে এতক্ষণ কি ঘটেছে। মায়ের প্রশ্নের উত্তর দেওয়ার মতো শক্তি নেই তার। চোখ ঘুরিয়ে নিজের অস্তিত্ব বোঝার চেষ্টা করছে। নিজের রুমটা পকর করতে রাখলো মেঘ। হঠাৎ দৃষ্টি পড়ে বাম পাশে চেয়ারে বসা আবির ভাইয়ের দিকে। মায়ামুরা দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের পানে। মেঘও কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আবির ভাইয়ের দিকে। মনে করতে লাগলো সন্ধ্যার পর থেকে ঘটে যাওয়া ঘটনাগুলো। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির ভাইয়ের দিক থেকে। পুনরায় চোখ বন্ধ করে ফেলল মেঘ। হালিমা খান মেঘের কপালে হাত রেখে আটকে উঠলেন, সঙ্গে একবার গালেও হাত রাখলেন। সহসা বলে উঠলেন, মেঘের তো জ্বর উঠতেছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, তুমি ওকে উঠাও, আমি খাবার নিয়ে আসছি। ওষুধ খাইয়া দিলে একটু কমবে। হালিমা খান চিন্তিত স্বরে বললেন, তানভীর কোথায় আছে? আবির শক্ত কণ্ঠে জবাব দিল, ওকে জানিয়েছি, আসতেছে। মেঘ নিস্তেজ অবস্থায় শুয়ে আছে। চোখ খুলে আবির ভাইকে দেখার শক্তিটুকুও পাচ্ছে না। কথা বলা তো বহুদূরের বিষয়। আবির নিচে গিয়ে একটা প্লেটে অল্প ভাত আর একটু তরকারি নিয়ে আসলো। হালিমা খান মেঘকে কোনরকম উঠিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে নিজে ধরে রেখেছে। আবির ভাত মাখিয়ে মুখের সামনে ধরে ছোট করে বলল, হা কর। পুরুষালী কণ্ঠে কিছুটা কেঁপে উঠল মেঘ। তৎক্ষণাৎ ছোট করে হা করল। আবির ভাই অষ্টাদিকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে, কিন্তু অষ্টাদের মনের ভেতর কোনো আনন্দ নেই কোনো উত্তেজনা। সেই আবির ভাই তার মনের ভেতর সারাক্ষণ এক্কা দোক্কা খেলতো। সেই আবির ভাইকে চোখে মেলে দেখার সাধ্যই তার হচ্ছে না। কয়েক লোকমা ভাত কোনোরকম গিলল। পরের বার দিতে গেলে আস্তে করে বামে ডানে ঘাড় ঘোরালে। আবির বুঝতে পারল মেঘের অভিব্যক্তি। জোর করল না আর। হাত ধুয়ে নিজের হাতে মেঘের মুখ মুছে দিল। তারপর ওষুধ খাইয়ে একবার মেঘের কপালে হাত রাখলো। জ্বরের মাত্রা বাড়ছে। আবির শীতল কণ্ঠে বলল, মামুনি, তুমি ওর কাছে থাকো, কোনো সমস্যা হলে আমায় ডেকো, আমি সজাগ আছি। আবির প্লেট হাতে নিয়ে চুপচাপ বেরিয়ে গেল রুম থেকে। 10-15 মিনিট পর তানভীর দৌড়ে বাড়িতে ঢুকে। ইম্পির গাড়ি করে ড্রাইভার পৌঁছে দিয়ে গেছে তানভীরকে। মেঘের রুমে গিয়ে কোমল কণ্ঠে মাকে শুধালো, কি হয়েছে মেঘের? মেঘের পাশে বসে কপালে হাত রাখলো। থার্মোমিটার এনে জ্বর মাপলো। 100°C তাপমাত্রা। মেঘ জ্বরে কাঁপতেছে। তানভীর ছুটে গিয়ে নিজের রুমের ক্যাবিনেট থেকে আরেকটা কম্বল নিয়ে বোনের গায়ে ছড়িয়ে দিল। তারপর একটা ছোট্ট রুমাল ভিজিয়ে কিছুক্ষণ জলপট্টি দিল। হালিমা খান এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। তানভীর মায়ের দিকে চেয়ে মোলায়েম কণ্ঠে বলল, ডাক্তার কি বলেছে? হালিমা খান পান্নারত কণ্ঠে বলেছে সিরিয়াস কোনো সমস্যা না, রেস্ট নিতে আর চিন্তা কম করতে। ওষুধ দিয়ে গেছেন? ওষুধ খাওয়ানো হয়েছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, হ্যাঁ, আবির খাইয়ে দিয়ে গেছে। তানভীর নমনীয় কণ্ঠে মাকে প্রশ্ন করল, ভাইয়া কোথায়? কিছুক্ষণ হলো গেল এখান থেকে। তানভীর আর কিছু বলল না। চুপচাপ কিছুক্ষণ জলপট্টি দিল বোনের কপালে। তবে জ্বর কমার কোনো নামগন্ধ নেই। এদিকে আবির রুমে এসে বেলকনিতে পায়চারি করতে লাগলো। বাহিরে এখনো বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে কিছুক্ষণ বিরতি নেয় আর ভারী বর্ষণ শুরু হয়। তাপমাত্রা কম থাকায় পরেও আবিরের শরীর ঘামছে। স্থির থাকতে পারছে না কোনোভাবেই। তামাটে চেহারা কুচকুচে কালো বর্ণের হয়েছে।
দুপুরে খাবার খেয়েছিল, তারপর সন্ধ্যায় শুধু এক কাপ কফি খেয়েছে। বন্ধুরাত হয়ে গেছে, এখনো খায়নি সে, তাই মুখটা মলিন হয়ে আছে। হাতের অবস্থাও করুণ। বাসায় ফেরার পথে ব্যান্ডেজ খুলে ফেলেছিল। বৃষ্টির পানিতে কাটা অংশগুলো ফ্যাকাশে হয়ে গেছে। কিছুক্ষণ পর আবির বড় বড় পা ফেলে ছাদে চলে গেল। সম্পূর্ণ শরীর ভিজতে বেশি সময় লাগলো না। ছাদের কর্নার থেকে সিঙ্গেল সোফা টেনে মাঝ বরাবর রেখে সেখানে বসে পড়ল। অসীম দূরত্বে চেয়ে থাকে অনেকটা সময় ধরে। পরপর চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে প্রশ্ন করল, আমি কি এখন ফিরে ভুল করে ফেললাম? আবিরের মনে করছে পুরনো স্মৃতি। এক প্রণয়ীর 2 বছরের নীরবতা করে করে খাচ্ছিল তাকে। প্রিয় মানুষের উপস্থিতি যেমন রক্তস্পন্দন বাড়াতে সক্ষম, তার থেকে বেশি কষ্টদায়ক নিজের প্রেয়সীর গম্ভীর ভাব থাকতে দেখা, আর যার কারণ সে নিজেই। এত সামান্য ভুলের কারণে গত 2টি বছর প্রেয়সীর তার চোখে চোখ রাখেনি, এক টেবিলে একসাথে খেতেও বসেনি, মুখ ফুটে একটা কথা পর্যন্ত বলেনি। এর বেশি সহ্য করার ক্ষমতা 18 বছর বয়সী যুবকের পক্ষে সম্ভব ছিল না কখনোই। প্রেয়সীর প্রতি অনুভূতি আর অতৎপরশী বিশালতা সমুদ্রের ন্যায় কখনো পরিমাণ করা সম্ভব না। যখন তার সহ্যের সীমা শেষ হতে চলল, তখন তার সামনে দুটি রাস্তা ভেসে উঠেছিল। এক, স্কলারশিপে বিদেশে যাওয়া, দ্বিতীয় হলো ঢাকা ভার্সিটিতে পড়াশোনা। আবির বাড়ির প্রত্যেকটা সদস্যের মতামত নিয়েছিল সেদিন। এমনকি তার হৃদয় হরণের কাছেও সে অকল মিনতি করে জিজ্ঞেস করেছিল সে কি চায়। ছোট হৃদয় হরণে অভিমানের মাত্রা এতটাই তীব্র ছিল, সেদিনও আবিরের চোখে চোখ রাখিনি। আবিরের কোনো কথার উত্তর দেয়নি। 2 বছর যে ললনার অভিমান ভাঙাতে অক্ষম, সেই ললনার অভিমান কয়েক মাসে ভাঙানো সম্ভব ছিল না। তারপরও আবির শেষবার যাওয়ার আগে অভিভূতের ন্যায় নিষ্পলক চেয়েছিল তার সেই ললনার দিকে। যদি একবার বলতো, ভাইয়া তুমি যেও না। কিন্তু না, সেদিনও মুখ ফুটে কিছু বলেনি তার প্রেয়সী। আবির পাড়ি জমালো ভিনদেশে, পার্থিব জগতের মাঝে। অপার্থিব সৌন্দর্যের অধিকারী তার সেই ছোট্ট ললনাকে ফেলে চলে গিয়েছিল বহু